হেক্সা মিশনের পথে ব্রাজিলের সামনে নরওয়ে পরীক্ষা আজ। হাল্যান্ডকে আটকানোর পথ খুঁজছেন কোচ আনচেলত্তি। নিরাপত্তা কৌশল যেন প্রধানমন্ত্রীকে জনবিচ্ছিন্ন না করে, বলেছেন তারেক রহমান। পিজিআর এর সক্ষমতা আরও বাড়বে, আশা রাষ্ট্রপতি। সরকারি অনুষ্ঠানের ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ। নকশা তৈরিতে সামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়ার নির্দেশ। তেহরানে আলী খামেনি ও পরিবারের সদস্যদের জানাজায় জনসমুদ্র। শরিক হলেন 3 ছেলে, যোগ দিয়েছেন শতাধিক দেশের প্রতিনিধিরা। দেখছিলেন সংবাদ শিরোনাম। বিশ্বকাপের শেষ 16তে আজ আরেকটি উত্তাপ ছড়ানোর ম্যাচ। হেক্সা শিরোপার মিশনে থাকা কার্লো আনচেলত্তির ব্রাজিলের সামনে আর্লিং হাল্যান্ডের উজ্জীবিত নরওয়ে। সেলেসাওদের ম্যাচ বাই ম্যাচ আরও ভালো খেলার বিপরীতে নরওয়ে প্রমাণ করে চলছে নিজেদের সামর্থ্য ও যোগ্যতা। দুই দলের কে উঠবে কোয়ার্টার ফাইনালে তা নিয়ে আগ্রহ উদ্দীপনার কমতি নেই ফুটবল প্রেমীদের। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বাংলাদেশ সময় রাত 2টায় মাঠে গড়াবে শেষ 16র তৃতীয় ম্যাচটি। তাহিদুর রহমানের ডেস্ক রিপোর্ট। জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে শেষ 16 নিশ্চিত করে কার্লো আনচেলত্তির ব্রাজিল। আর আইভরি কোস্টকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় স্বাদ পেয়েছে স্টালে সোলবাকেনের নরওয়ে। দুই দলের আত্মবিশ্বাস তাই এখন আকাশ ছোঁয়া। তবে এই ম্যাচের গল্প যেন আর্সেনাল ম্যান সিটির দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে। একদিকে ব্রাজিলের রক্ষণ প্রাচীরের গ্যাব্রিয়েল মাগালহায়েস, অন্যদিকে গোল মেশিন আর্লিং হল্যান্ড। শক্তি বনাম গতি, ধৈর্য বনাম ক্ষুধা, মাত্র একটি মুহূর্তেই হয়তো বদলে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য। হাল্যান্ডের পায়ে যেন আগুন জ্বলছে। টানা 13 প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে গোল করে তিনি যেন প্রতিপক্ষের জন্য এক অনিবার্য দুঃস্বপ্ন। চলতি বিশ্বকাপেও জালের দেখা পেয়েছে 5 বার। তবে নরওয়ের শক্তি শুধু হাল্যান্ড নয়, মাঝমাঠে মার্টিন ওয়েগার্ডের সৃজনশীলতা, আন্তিওনোসার গতি ব্রাজিলের রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। অবশ্য সাম্বার দেশও ভরসা রাখছে নিজেদের তারকাদের উপর। বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপ পর্বে 4 গোল করে ইতিমধ্যেই ব্রাজিলের বিশ্বকাপের অন্যতম সেরা গোলদাতাদের কাতারে নতুন কালামানি। ভিনিসিয়াসের গতি, নেইমারের ড্রিবলিং, ব্রুনো গ্রিমারায়েসের নিখুঁত পাস আর মাতিউস কুনিয়ার আক্রমণ ভাগে উপস্থিতি, সব মিলিয়ে সেলেসাওদের অস্ত্র ভান্ডারও কম সমৃদ্ধ নয়। যদিও লুকাস পাকেতার চোট আনচেলত্তির পরিকল্পনায় নতুন সমীকরণ তৈরি করেছে। 2025 সাল থেকে এ পর্যন্ত নরওয়ের ম্যাচ মোট 18টি। এদের মধ্যে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে 54 বার। অন্যদিকে একই সংখ্যক ম্যাচে ব্রাজিলের হার 4টি, প্রতিপক্ষের গোলবারের দেখা পেয়েছে 38 বার। একইভাবে হেড টু হেড পরিসংখ্যানেও ভাইকিংসদের কাছে নাজুক অবস্থানে ব্রাজিল। সেলেসাওদের সাথে 4 বারের দেখায় নরওয়ের 2 জয় 2 ড্র। অবশ্য অপটাস সুপার কম্পিউটার আবার এগিয়ে রাখছে ব্রাজিলকে। 90 মিনিটে সেলেসাওদের জয়ের সম্ভাবনা প্রায় 54% আর ভাইকিংসদের প্রায় 23। কিন্তু বিশ্বকাপ কখনো শুধু পরিসংখ্যানের গল্প নয়। এক ঝলক জাদু, এক মুহূর্তের ভুল কিংবা এক নিখুঁত ফিনিশে বদলে দিতে পারে সব হিসাব। এক পাশে সাম্বার জাদু, অন্য পাশে ভাইকিংদের গর্জন। শেষ বাঁশিতেই মিলবে উত্তর, কার মুখে হাসি, কার চোখে বিসর্জন। তাওহিদুর রহমান, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। জিতলে কোয়ার্টার ফাইনাল, হারলে বিশ্বকাপ থেকে বিদায়। এই সমীকরণে শেষ 16 লড়াই নিয়ে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কথা বলেছেন ব্রাজিল ও নরওয়ের কোচ। প্রতিপক্ষের আক্রমণকে বিপজ্জনক মেনে নিয়ে জয়ের আশা ব্যক্ত করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নরওয়ের কোচ স্টালে সোলবাকেন বলেছেন, ব্রাজিলের এই দলকে হারানোর সামর্থ্য আছে তাদের। আমার মনে হয় না অ্যান্টি হাল্যান্ড প্ল্যান বলে কিছু আছে। আমার ডিফেন্ডারদের তার বিরুদ্ধে কিভাবে খেলতে হবে তা নতুন করে বোঝানোর কিছু নেই। সে সত্যি অনন্য সাধারণ। আমাদের তাকে মার্ক করতে হবে এবং একই সাথে আক্রমণও চালাতে হবে। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যেন কেউ একজন সবসময় তার উপর কড়া নজর রাখে, কারণ মাত্র একটা বল পেলেই সে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে, আর আমরা তাকে সেই সুযোগ দিতে চাই না। আমাদের দল সেরা অবস্থায় আছে। এ ম্যাচে আমাদের জয়ের সম্ভাবনা কত শতাংশ সেটা ঠিকঠাক বলা কঠিন। এটা 60 থেকে 40 বা 70 থেকে 30 হতে পারে। আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে, নিশ্চিত করতে হবে আমরা যেন সহজাত ফুটবল খেলি। আমি মনে করি না তারা খুব বড় মাপের দল, বিশাল ফেভারিট। কয়েক বছর আগে যেমনটা ছিল, লম্বা সময় ধরে আমরাও ভালো ছন্দে ছুটেছি এবং দারুণ আত্মবিশ্বাস আছে আমাদের। বল পায়ে আমাদের খেলার ভালো একটা ধরন আছে এবং আমি মনে করি এটা আমাদের সাহায্য করবে।
বড় পর্দায় ব্রাজিল বনাম নরওয়ের হাই ভোল্টেজ ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয়েছেন ফুটবল প্রেমীরা। খবর সংগ্রহে টিএসসিতে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাবিল, ব্রাজিল নরওয়ের খেলা কেন্দ্র করে টিএসসিতে ভক্ত সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন আপনি, আর প্রস্তুতি কেমন আমাদের জানাবেন। রায়হান, ব্রাজিল নরওয়ের এই খেলা ঘিরে কিন্তু আজকে এই মধ্যরাতেও টিএসসিতে কিন্তু ফুটবল প্রেমীরা তারা জড়ো হয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে অসংখ্য ব্রাজিলিয়ান সমর্থক তারা হলুদ নীল জার্সিতে এখানে টিএসসিতে এসে জড়ো হয়েছেন। কিন্তু কিছুক্ষণ আগে থেকে আমরা যেটি দেখছি আসলে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কিন্তু যারা এখানে এসেছেন তারা কিছুটা আসলে ভোগান্তিতে পড়ছেন। এছাড়াও এখানে 3টি বড় স্ক্রিনে আমরা দেখছি যে খেলা দেখার ব্যবস্থা রয়েছে। একটি রয়েছে টিএসসিতে, আর একটি ভিসি চত্বর, এবং আরও একটি মহসিন হলের সামনের যে মাঠ সেখানেও একটি বিগ স্ক্রিন রয়েছে। আমরা যারা এখানে খেলা দেখতে এসেছে তাদের সাথেও কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন যে সবাই মিলে, অনেকে এসেছে কিন্তু বন্ধুবান্ধব একসাথে এসেছে, অনেকেই ফ্যামিলি নিয়ে তারা এখানে এসছে। সবাই মিলে বড় স্ক্রিনে খেলা দেখার যে আনন্দ সেটি উপভোগ করার জন্যই তারা এসছেন। এবং এখানে যে পরিবেশ, এখানে যে এক ধরনের উৎসব মুখর পরিবেশ আপনি নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন। অসংখ্য ভুবুজেলা বাজাচ্ছেন এখানে যারা এসছেন ভক্তরা, তারা ভুবুজেলা বাজাচ্ছেন। অনেকেই তারা প্রিয় দলের যে জার্সি সেটি পরে এসছেন, মুখে অনেকে প্রিয় দলের যে জাতীয় পতাকা সেটি এঁকেছেন। সব মিলিয়ে যে বলা যায় যে এখন এই মধ্যরাত সেটি কিন্তু এখানে আসলে বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে যে এই যে টিএসসি চত্বর, টিএসসি যে প্রাঙ্গণ, সেটি কিন্তু মনে হচ্ছে যে সেই নিউ ইয়র্কের যে ম্যাটলাইফ স্টেডিয়ামে খেলা হচ্ছে তারই একটা বর্ধিত অংশ মনে হচ্ছে এখানেও এসে পড়েছে। এবং যারা এখানে ভক্ত সমর্থক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা বলছিলেন যে এই ম্যাচটি অন্যান্য ম্যাচের তুলনায় অনেক বেশি উত্তেজনাপূর্ণ হবে এবং অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা থাকবে, যেহেতু ব্রাজিলের মুখোমুখি হচ্ছে নরওয়েজিয়ান, এবং সেখানের যে হালান্ড, তার কথাও কিন্তু ভক্ত সমর্থকরা বলছেন যে হালান্ডকে ঠেকাতে ব্রাজিল সমর্থক আজকে ঠেকাতে পারবে এবং ব্রাজিল পরবর্তী যে ধাপে যাবে এবং তাদের যে মিশন হেক্সার যে স্বপ্ন সেটিও চলমান থাকবে এবং আজকে বিজয়ের মধ্য দিয়ে সেটি আরেক ধাপ এগিয়ে যাবে, এমনটাই বলছেন ব্রাজিলিয়ান সমর্থকরা। রায়হান। নাবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না। নিরাপত্তা দিতে গিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন না করতে পিজিআর সদস্যদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত, সুশৃঙ্খল ও পেশাদার সামরিক ইউনিট। বিশেষায়িত এই বাহিনীর 51তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিজিআরের সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা ও বিমান বাহিনী প্রধান ও অন্যান্যদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন কারণে বহুমাত্রিক নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি হয়েছে। নিরাপত্তা কৌশল যেন জনগণ থেকে সরকার প্রধানকে বিচ্ছিন্ন না করে। 81 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের সময় কর্তব্য পালনরত পিজিআরের কয়েকজন সদস্য শহীদ হয়েছিলেন। আজকের এই দিনে আমি পিজিআরের সেই সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী নিয়মাবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব কখনোই হুমকির মুখে পড়বে না। যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। আমি বিশ্বাস করি, সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই
হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। পরে পিজিআর সদস্যদের সাথে নিয়ে প্রীতিভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ। সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে এ তথ্য জানান তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আগামী দিনে আরও আধুনিক প্রযুক্তি, আধুনিক আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতাকে আরও বাড়াবে। পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা কৌশলের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলবে। তিনি জানান, দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। এ সকল নীতি ও উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষ, আধুনিক ও শক্তিশালী হবে। একই সাথে সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট হিসেবে পিজিআর এর কর্মক্ষমতা ও দক্ষতা আরও বাড়বে। ব্যক্তিবর্গের সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আবার গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সঙ্গে জনগণের সুসম্পর্ক স্থাপন ও সংযোগ যেন কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে আপনাদের সংবেদনশীল ও বিশেষ যত্নবান হতে হবে। বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণা দ্রুত পরিবর্তিত হচ্ছে। নিরাপত্তা এখন একটি বহুমাত্রিক বিষয়। আমি আশা করি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আগামী দিনে আরও আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতাকে আরও বাড়াবে। কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এ বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সভায় তিনি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর কথাও বলেন। প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। পরিপত্রে বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করে এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজের সই করা পরিপত্রে বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। একই সঙ্গে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। আন্তর্জাতিক ইরান ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো মানুষের অংশগ্রহণে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের 4 সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মসাল্লা কমপ্লেক্সে জানাজায় নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। 3 ছেলে থাকলেও অনুপস্থিত ছিলেন সর্বোচ্চ নেতার দায়িত্ব পাওয়া মোস্তফা খামেনি। এদিকে খামেনির জানাজায় হামলার সুযোগ থাকা সত্ত্বেও হামলা চালাবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র তো একটি সুগন্ধির শিশি ভেঙেছে, কিন্তু দেখুন তার সুবাস ছড়িয়ে পড়েছে চারদিকে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে এ মন্তব্য করে আর্মেনিয়ার ইরানি দূতাবাস। এ অশ্রুসিক্ত দৃশ্য আর আহাজারি বলছে, কোনো নেতাকে হত্যা করা যায় কিন্তু তার আদর্শকে হত্যা করা যায় না। তাই তো তীব্র দাবদাহ উপেক্ষা করে গত শুক্রবার থেকে তেহরানের গ্র্যান্ড মসল্লা কমপ্লেক্সে আলী খামেনিকে শ্রদ্ধা জানাতে জড়ো হতে থাকে
লাখো মানুষ। এর আগে শ্রদ্ধায় অংশ নেন বিশ্বের 70টিরও বেশি দেশের শীর্ষ নেতারা। তেহরানের এ প্রধান ধর্মীয় রাষ্ট্রীয় সমাবেশ স্থলে রবিবার সকালে প্রথম দফায় অনুষ্ঠিত হয় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা ও তার পরিবারের 4 সদস্যের জানাজা। সাধারণ মানুষের পাশাপাশি জানাজায় অংশ নেন দেশটির সর্বোচ্চ পর্যায়ের নেতা এবং খামিনির 3 ছেলে। জানাজায় ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। সোম মঙ্গলবার খামিনির মরদেহ নিয়ে একটি শোক মিছিল তেহরানের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করবে। 8 জুলাই ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে খামিনির মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে। এরপর নাজাফ ও কারবালা শহরে জনসাধারণের শোকযাত্রা অনুষ্ঠিত হবে। সবশেষ 9 জুলাই খামিনির মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। সেদিন মাশহাদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। এদিকে আলী খামিনির শেষ বিদায়ে লাখো মানুষের সমাগম ও কান্না দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বলেছেন খামিনির শেষ বিদায় অনুষ্ঠান হামলার লক্ষ্যবস্তু করার সুযোগ থাকলেও তিনি তা করছেন না। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ভুল পদক্ষেপের কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নিয়েছে 100-রও বেশি দেশের প্রতিনিধিরা। তবে যুক্তরাষ্ট্রের মিত্র ও যুদ্ধে মার্কিন বাহিনীকে সমর্থন জানানো দেশকে আমন্ত্রণ জানায়নি তেহরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, প্রয়াত আলী খামেনির শেষ বিদায়ের ধারাবাহিক অনুষ্ঠানে প্রথম দিন উপস্থিত ছিলেন আমেরিকা ইরান যুদ্ধে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মনির। আরেক মধ্যস্থতাকারী কাতারের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আর দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন রেশিম আল থানি। সৌদি আরবের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খুরাইজি। আরও ছিলেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী, জর্জিয়ার প্রেসিডেন্ট, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট, ভারতের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ও বিহারের গভর্নর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসানাইন, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশগ্রহণ ও তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তবে কুয়েত ও বাহরাইন থেকে অংশ নেননি কেউ। বিশিষ্ট শিক্ষাবিদ, রাষ্ট্রচিন্তক, বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শোক জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রীও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আজ নামাজে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। আমাদের ওই আন্দোলন ছিল সম্পূর্ণই রাজনৈতিক আন্দোলন, কেবল ভাষার উন্নতি না, গোটা জনগণের, গোটা জাতির উন্নতির, একটা সার্বিক উন্নতির একটা লক্ষ্য ওই আন্দোলনে ছিল। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি ছিলেন বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস ও রাষ্ট্রচিন্তার এক উজ্জ্বল নক্ষত্র। জীবনের দীর্ঘ সময় তিনি ব্যয় করেছেন শিক্ষকতা, গবেষণা এবং সাহিত্য সমালোচনায়। বাংলা ভাষার, জাতীয় ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তার গভীর বিশ্লেষণ পাঠক ও গবেষকদের জন্য হয়ে উঠেছে মূল্যবান সম্পদ। শ্রেণীকক্ষ থেকে শুরু করে বইয়ের পাতা সবখানে তিনি ছড়িয়েছেন জ্ঞানের আলো। রবিবার দুপুরে রাজধানীর মিরপুরে একটি রেস্টুরেন্টে হঠাৎ অসুস্থ হলে দ্রুত নেওয়া হয় হার্ট ফাউন্ডেশনে, কিন্তু ততক্ষণে পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে এই গুণী শিক্ষক। হাসপাতাল থেকে আবুল কাশেম ফজলুল হককে নেওয়া হয় পল্লবীতে তার মেয়ের বাসায়। গুণী মানুষটির মৃত্যুর খবরে সেখানে ছুটে যান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সহ নানা শ্রেণী পেশার মানুষ। খুবই চরিত্রবান, সচেতন এবং দেশ এবং দশের ব্যাপারে সব সময়ের জন্য চিন্তাশীল এই ধরনের একজন মানুষ আমাদের মধ্যে শেষ পর্যন্ত এক ধরনের বিবেকের মতো সক্রিয় ছিলেন। এমনই নির্লোভ একটা মানে মানুষ ছিলেন। নিজের জন্য তিনি কখনো ভাবেন নাই, তিনি মানুষের জন্য ভেবেছেন, সরকারের জন্য ভেবেছেন। সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সাথে তিনি যে সক্রিয় কর্মী নেতা ছিলেন তা নয়, কিন্তু তিনি নিজেই একটা প্রতিষ্ঠান ছিলেন। আজকে তাকে আমরা হারিয়ে আমি অত্যন্ত মানে শোকাভিভূত। পরিবারের পক্ষ থেকে জানানো হয় সোমবার বাদ ফজর পল্লবীর মসজিদুল আমানে প্রথম জানাজা হবে।
এরপর সকাল 10টায় নেওয়া হবে বাংলা একাডেমিতে। 11টা থেকে 12:30 পর্যন্ত রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর নেওয়া হবে অপরাজয় বাংলায়। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদে হবে দ্বিতীয় জানাজা। সঙ্গে সঙ্গে ওখান থেকে হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলাম। ওরা দেখে আমাকে ডেকে বললো যে আমরা চেষ্টা করলাম, আসলে স্যার আগেই মারা গেছেন আর কি, মানে কিছু করতে পারলাম না। কেন্দ্রীয় মসজিদে আমরা 1টার দিকে আমি আশা করি যে বাদ জোহরের পরে ওইখানে ওনার জানাজা সম্পন্ন হবে এবং পরবর্তী সময়ে আমরাও আপাতত মনে করছি যে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মিরপুরে আমাদের জানাজা দাফন দেওয়ার ইচ্ছে রয়েছে। গুণী এই অধ্যাপক একাধিক গ্রন্থ সম্পাদনার পাশাপাশি 1981 সালে বাংলা একাডেমি পুরস্কার পান। নিরপেক্ষ রাজনীতি চিন্তা ও তত্ত্বের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন আবুল কাশেম ফজলুল হক। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণে জুলাই ও আগস্ট জুড়ে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জানান, জুলাই ও আগস্টে গণ অভ্যুত্থানের বিভিন্ন দিনকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে স্মরণসভা, সমাবেশ, আলোকচিত্র প্রদর্শনী, স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। রবিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কর্মসূচি ঘোষণা করেন। ইশরাক হোসেন বলেন, আগামী 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 পালন করা হবে। এ উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোকে আমন্ত্রণ জানানো হবে। তিনি বলেন, আগামী 16ই জুলাই জুলাই শহীদ দিবস হিসেবে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেদিন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামের পেকুয়ায় স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ভোর 6টায় আমরা শাহবাগে পুষ্পস্তবক অর্পণ করব এবং সেখান থেকে আমরা আমাদের কার্যক্রমটি শুরু করব এবং সেই অনুষ্ঠানে একটি ডকুমেন্টারিও দেখানো হবে। সেখানে বিগত আন্দোলনে কিভাবে বর্বরোচিত হামলা চালিয়ে নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল সেই বিষয়গুলো দেখানো হবে এবং আমরা যারা শহীদ পরিবার এবং আহত পরিবার তাদের মধ্য থেকে কয়েকজনের বক্তব্য আমরা শুনব। এই ধরনের একটি প্রোগ্রাম রাষ্ট্রীয়ভাবে আগামী 5ই আগস্ট পালন করা হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তারা গুমের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে হাজার হাজার শত শত মামলা দিয়ে তাদের জীবনকে একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। আর্থিকভাবে তারা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জন্য অবশ্যই আমাদের কিছু করা উচিত, কারণ তারাই আজকের জুলাইয়ের যে 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার যে প্রেক্ষাপট সেটা তারা রচনা করেছেন। তাদের রক্তাক্ত পাটাদনের ওপর দিয়েই কিন্তু আজকে আমরা এই আন্দোলনকে সফল করেছি। বরিশালে এক হাউজিং ব্যবসায়ীকে শরীরের সংবেদনশীল জায়গায় লাঞ্ছিতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালের পর অভিযুক্ত সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করে। এ ঘটনায় তোলপাড় কেবল বরিশালে নয়, সারা দেশেই। প্রতিনিধি সালে টিটুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশাল নগরীর কাঠপট্টি এলাকার বাসিন্দা মুস্তাফিজুর রহমান লিটু ও তার সহযোগী আবুল কালাম বরিশালের অগ্রণী হাউজিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজকে তার অফিসে গিয়ে মারধরের 4 মিনিট 20 সেকেন্ডের ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায় 4 ব্যক্তি তাকে মাটিতে ফেলে মারধরের পর কিছু কাগজে সই করিয়ে নেয়। পরে তারা কাগজগুলো নিয়ে তার সাথে ছবিও তোলে। এই ঘটনায় বৃহস্পতিবার আব্দুল আজিজ বাদী হয়ে মুস্তাফিজুর রহমান লিটু আবুল কালামকে আসামি করে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এরা তার কাছে 70 লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ তার। এছাড়া তার কাছ থেকে 6টি সাদা স্ট্যাম্পে ও চেকে স্বাক্ষরও নেওয়া হয়। রুমে ঢুকে আমাকে হঠাৎ করে আক্রমণ, আমাকে মারধর শুরু করছে। মারধর শুরু তার একটা নতুন কৌশল হলো, সে আমার অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া, মারা যাওয়ার উপক্রম হয়েছে। এরপর আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমাকে নিচে ফেলাই আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে, আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দেয়। এদিকে বাদীর অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে দুইজনকে গ্রেফতার করে পুলিশ, পরে সোপর্দ করে আদালতে।
লেনদেন নিয়ে দ্বন্দ্ব সংঘাত আছে, এরই ধারাবাহিকতায় ঘটনাটা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। যেহেতু এটা ভাইরাল হয়েছে এবং সে একটা ক্রিমিনাল অফেন্স করেছে, সেখানে অপরাধ অবশ্য সংগঠিত হয়েছে এবং আমরা আইনানুগ কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করব। এদিকে ঘটনায় জড়িত মুস্তাফিজুর রহমান লিটু বরিশাল যুবদলের সাথে সম্পর্কিত নয় বলে জানিয়েছেন মহানগর যুবদল সভাপতি মামুন রেজা খান। এই রকম নোংরা ঘটনার হোতাদের উপযুক্ত বিচার দাবি কেবল ভুক্তভোগীর নয়, সুস্থ চিন্তার সব মানুষেরই। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এক্সামিশনের পথে ব্রাজিলের সামনে নরওয়ের পরীক্ষা আজ। হ্যালান্ডকে আটকানোর পথ খুঁজছেন কোচ আনচেলত্তি। নিরাপত্তা কৌশল যেন প্রধানমন্ত্রীকে জনবিচ্ছিন্ন না করে বলেছেন তারেক রহমান। পিজিআরের সক্ষমতা আরও বাড়বে আশা রাষ্ট্রপতি। সরকারি অনুষ্ঠানের ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ। নকশা তৈরিতে সামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়ার নির্দেশ। তেহরানে আলী খামিনি ও পরিবারের সদস্যদের জানাজায় জনসমুদ্র। শরিক হলেন 3 ছেলে, যোগ দিয়েছেন শতাধিক দেশের প্রতিনিধিরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ ভোর 4টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।